তুমিও বসো। পরে খাবো আন্টি। নুহার সেই দুষ্টু হাসি অমনি ফেরত আসে। পুষ্পিতা কেন বসতে চাইছে না সে জানে, ইচ্ছে করেই বলল। চুপচাপ আচ্ছা, না পারে না, আমার সাথে খাবে, চুপচাপ বস। পুষ্পিতা চোখ রাঙায়, কিন্তু সে শুনলে তো উল্টে জোর করার পরিমাণ বাড়িয়ে দিল আরো। নাহিদ খাবার চিবাতে চিবাতে বলল, কি দারুণ রেঁধেছেন আন্টি, মনে হচ্ছে রেস্টুরেন্টে খেতে এলাম। বিগলিত হাসলেন আয়েশা, কিন্তু নুহার হাসি মুছে যায়। মায়া মায়ার চোখে চেয়ে থাকে ওর দিকে। একটু আগে বলে যাওয়া কথাগুলোই কানে বাজে ফের। এই ছেলের হাসি মুখখানা দেখে কে বলবে ভেতরে কত কষ্ট লুকানো। শখের মানুষ ছেড়ে যাওয়ার মতো কষ্ট কি আর পৃথিবীর কোনো কিছুতে হয়? পুষ্পিতাকে ঠায় দাঁড়ানো দেখে আয়েশা বললেন, কি হলো পুষ্পিতা, বসছো না কেন? ও মিনমিন করে জানালো, না মানে আপনার সাথে খেতাম। তীব্রর মেজাজ খারাপ হয়। আপনার সাথে খেতাম কেন? ওই মহিলার সাথে খেতে হবে কেন? সারা জীবন তো ওর সঙ্গে একসাথে বসে খেতে হবে, তাহলে এখন তো মোসরাচ্ছে কেন মেয়েটা? আয়েশা বললেন, আরে সে অনেক দেরি আছে, রান্নার গন্ধে আমার অর্ধেক খিদেই শেষ। তুমি বসো। পরপরই সন্ধিহান কণ্ঠে বললেন, তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকে কেমন কেমন করছো দেখছি। কোথায় তোমার কলেজে স্যার এসেছে, তোমার উদ্বেগ থাকবে সবার চেয়ে বেশি, তা না সব বিষয় কেমন থম মেরে থাকছো। তীব্র খোঁচা মেরে বলল। ও বোধ হয় আমার আশা পছন্দ করেনি। পুষ্পিতা ব্যস্ত হয়ে বলল, না 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 স্যার, ছি ছি, কি বলছেন, এমন কিছু না। আয়েশা শুধালেন, কেমন কিছু? তোমার কি মন খারাপ পুষ্পিতা? না আন্টি, আচ্ছা ঠিক আছে, বসছি আমি। হার মেনে নুহার পাশে চেয়ারে বসতে এলো মেয়েটা। নুহা বিড়বিড় করলো, আর মন ওটা নিজের কাছে থাকলে না খারাপ হবে? পুষ্পিতা শুনতে পায়নি। চেয়ারে শরীর রাখতে যাবে কোত্থেকে কাগজের ঢিল উড়ে গায়ে পড়লো এসে। হকচকালো সবাই। সব থেকে বেশি ভয় পেয়েছে নাহিদ। কাগজ না দেখে শুধু শব্দ শুনেই চেঁচিয়ে উঠল, ককটেল ককটেল। তীব্র ধমক দেয়। থাম। এক ধমকে থামলো, তবে ভীত চোখ ঘুরে বেড়ালো চারপাশে। পুষ্পিতা চোর চোর ভাব করে নুহার দিকে তাকায়। মেয়েটা দাঁত চেপে বহু কষ্টে গালি আটকাচ্ছে মুখের। ঢিলছোড়া কাগজের টুকরো টেবিলের ওপরেই পড়েছে। তীব্র ধারালো চোখে একবার একবার করে হাব ভাব দেখলো সবার। বিব্রতকর পরিস্থিতিতে কুণ্ঠায় নুইয়ে এসেছেন আয়েশা। কি করবেন বুঝতে পারছেন না। কেউ কিছু বলার আগে কাগজটা ফেলে দেওয়াই ভালো। তীব্র নিজের বুদ্ধি দিয়ে বুঝে নিল কাগজে কিছু একটা আছে। আয়েশা হাত বাড়ালেন যখন, পূর্বেই ছো মেরে কাগজ নিয়ে নিল সে। তাড়াহুড়োয় হাতে ভাঁজ করে চোখের সামনে ধরল। সেদিনের মতো মাঝারি সাইজের একটা খোয়া আর গোটা গোটা কিছু লেখা ভেতরে। তীব্র শুভ্র কপাল বেঁকে আসে। এসব এইটুকু বলতে রাগে হই হই করে উঠল নুহা। আর বলবেন না, এই পাশের বাড়িতে কতগুলো জানোয়ার উঠেছে বুঝলেন, দিন রাত পুষ্পিতাকে বিরক্ত করে বেড়ায়। তুরন্ত সচল চোখের চাহনি থমকে গেল তীব্রর। থেমে গেল খাবারের মাখা এটো হাত। নাহিদ ফোঁস করে দম ফেললো, মনে মনে ভাবলো, ব্যাস হয়ে গেল, বেচারাদের কপালে কি শনি নাচছে কে জানে। ঘর জুড়ে পিনপতন, নীরবতা নেমেছে। ছাদ থেকে সিমেন্ট খসে পড়লেও বজ্রপাত ঘটার শব্দ হবে যেন। খাবার টেবিলে 5 জন মানুষ বসে, অথচ কারো একটা টুটা আওয়াজ মাত্র নেই। তীব্রর খাবার গলবিল পেরোতে চাইছে না। শ্বেত ললাটের শিরাগুলো বড্ড চিহ্ন তুলে চেয়ে আছে। চোখা নাকের পৃষ্ঠ কোনো ফুসে ওঠা নদ। তবে এক মনে খেয়ে যাচ্ছে নাহিদ। তীব্রর আকস্মিক ফেপে ওঠা চেহারাটা দেখে একটু ঘাবড়ে গেলেও এখন তেমন চিন্তা হচ্ছে না। ছেলেটা তো এখানে পুষ্পিতার জন্য ভদ্র সেজে আছে, আর যেখানে ভদ্র সেজে আছে সেখানকার পাশের বাড়িতে গিয়ে কেউ মারপিট করবে কখনো? না না, এত কসরত করে গোছানো প্ল্যান মাটি করার মতো বোকা তীব্র নয়। তাই আপাতত নিশ্চিন্ত সে। সাথে আয়েশা খাতুনের রান্নার হাত অতুলনীয়। পারলে বিরিয়ানির গোটা হাঁড়িতে ঝাঁপ দেয় নাহিদ। সে আবারও খেতে খেতে তীব্রর দিকে ফিরে, সাথে আবার নিশ্চিত হলো তার ভাবনা নিয়ে। এই তো বিট্টু কেমন ভদ্র ছেলের মতো খেয়ে যাচ্ছে, আশেপাশেও তাকাচ্ছে না, তার মানে ওর ভাবনাই ঠিক। নাহিদের নজর আচমকা গেল নুহার দিকে। মেয়েটা ক্ষণে ক্ষণে চোরা চোখে তাকাচ্ছে। কি ব্যাপার, কিছু কি বলবে? চোখাচোখি হওয়ায় কিছু অপ্রস্তুত হয়ে পড়ল নুহা। ব্যস্তভাবে চাহনি ফেরানোর আগেই সরল নাহিদ দারুণ হেসে ভ্রু নাচালো, যার অর্থ নীরবে শুধায়, কিছু বলবেন? পুষ্পিতা মেয়ে হিসেবে যতটা নরম ততোধিক শক্তপোক্ত নুহা। তাকে যেন তেন ভাবে ভড়কে দেওয়া মুখের কথা নয়। খুব দ্রুত ক্ষণিকের অপ্রস্তুত ভাব সামলে নিল সে। নিমিষেই সহজ করে ফেলল ছুটতে থাকা চোরা দৃষ্টি। নিজেও পাল্টা হেসে মাথা নাড়ল, দুপাশে বোঝালো, কিছু না। নাহিদ আর মাথা ঘামায় না, বুক উতলানো আনন্দ নিয়ে খেতে শুরু করে। নুহার চোখ আবারও ঘুরে আসে তার উপর, যে চোখে মায়ার তটিনী বইছে। হঠাৎ করে ছেলেটার প্রতি সহমর্মিতা উপচে আসছে ওর। কেন, কি জন্যে, কি কারণ সেসব জানে না। নুহা কখনো কাউকে ভালোবাসেনি। ভালোবাসলে অনুভূতি কেমন হয় তাও জানা নেই। শুধু জানে আজকে নাহিদের অপ্রকাশ্য দুঃখটা কড়ায় গন্ডায় বুঝতে পারছে সে। মনে হচ্ছে এ যেন ওর নিজেরই ব্যথা।
নুহা জিভে ঠোঁট ভিজিয়ে মাথা নোয়ালো। পুষ্পিতার দিকে নজর পড়তে আরেকবার চোখ রাঙায় মেয়েটা, অথচ আলগোছে হাসলো। ছেলেগুলোর কথা তীব্রকে বলে দেয়ায় আয়েশা খাতুন তখনও ঠায় দাঁড়িয়ে। ভদ্রমহিলা বেশ বিপাকে পড়েছেন, সাথে রাগও হচ্ছে মেয়ের উপর। তীব্রর দিকে অনেকক্ষণ চেয়ে থেকে ওর হাবভাবে শিকি আনাও বুঝতে পারলেন না তিনি। একটু যাচাই করতে রয়ে শয়ে শুধলেন, আর একটু বিরিয়ানি দিই বাবা? তীব্র চোখ তুলল। ক্রোধের অনলে টকটকে দুটো চোখ চশমার আড়াল হতে অত ভালো বোঝা যায়নি, তবে কালচে ঠোঁট দুদিক টেনে বলল, না আন্টি। স্বাভাবিক স্বর। এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলেন আয়েশা। মলিন বদনে হাসি ফুটল তখনই। রাতারাতি কণ্ঠে উদ্বেগ নিয়ে বললেন, কিন্তু তুমি তো তেমন কিছুই খেলে না। তীব্র ভনিতাহীন জানালো। আমি অ্যাকচুয়ালি ফুড কম খাই। এরপর আর সারতে গেলেন না তিনি। নাহিদের থালায় বিরিয়ানি দিলেন। ছেলেটা অমায়িক হেসে আপ্যায়ন গ্রহণ করলো। কতদিন বাড়ির খাবার খায় না, হোটেলের খাবার খেয়ে জিভটা পচে গিয়েছিল একদম। এই বিরিয়ানি খেয়ে কি যে ভালো লেগেছে। এখন আগামী এক সপ্তাহ সে আরামসে না খেয়ে থাকতেও পারবে। নুহা সেই তখনকার সোফায় বসার মতোই তীব্রকে লক্ষ্য করছে। আবার গোটা ব্যাচেলারদের ব্যাপারটা সে ইচ্ছে করে তীব্রর সামনে বলেছে। পুষ্পিতা নামটাও তুলেছে যেচে। এখন শুধু দেখবে উনি কি করেন। ততক্ষণে খাওয়া শেষ তীব্রর। তৎক্ষণাৎ চলে গেল বেসিনে। ট্যাপ ছেড়ে ব্যস্ততা দেখায় হাত ধোয়ার। পরপরই ঘাড় কাত করে সেদিকে চাইল যেদিকে গ্রিল ডিঙিয়ে ঢিলছোড়া কাগজ এসেছে। এখানে একটা বদ্ধ জানালা ব্যতীত কিছুই দেখা গেল না। ছেলেগুলো কি ওখানে থাকে? তীব্রদের ফ্ল্যাট উল্টোমুখী, চাইলেও সেখান থেকে এই বিল্ডিং দেখার উপায় নেই। সেজন্যই এতদিন ছেলেগুলো যে কথায় কাজে নুহাদের জ্বালিয়ে মেরেছে কিচ্ছু টের পায়নিও। কিন্তু আজ যখন জেনেছে তখন কিছুতেই ছাড় দেবে না। ভীতু মেয়ে শুধু তীব্র ও রেজা তালুকদারের। তাকে বিরক্ত করার মাসুল সুদে আসলে পুষিয়ে নেবে সে। ট্যাব বন্ধ করে টেবিলের দিকে ঘুরে তাকায় তীব্র। একদম সোজাসুজি আয়েশাকে জিজ্ঞাসা করে, আপনাদের বারান্দাটা সুন্দর, একবার যেতে পারি আন্টি? আয়েশা অবাক হলেন। ঈষৎ ভাজে গুটিয়ে এলো ভ্রু। বারান্দায় তো একটা গাছও নেই, সাজানো নেই। সুন্দর কোন দিক থেকে হলো? চেহারা ভর্তি দোটা না চেপে রেখে বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যাও। বলতে দেরি লম্বা পদযুগল হনহন করে যাত্রা করলো সে পথে। পুষ্পিতা শেষ লোকমা গালে তুলেছে কেবল। এর মাঝেই আয়েশা ফিসফিস করে বললেন, এই পুষ্পিতা, শাড়ির সাথে সাথে যাও। ব্যাস, খাওয়া দাওয়ার দফারফা মেয়েটার। সদ্য পেটে ঢালা দানাগুলো এই কথায় আর হজম হতে চাইল না। মুখখানা চুপসে বলল, মানে আমি। তো তুমি না আর কে? স্যার তোমার জন্য এসছেন। পুষ্পিতার কি হলো কে জানে। স্যার তোমার জন্য এসছেন। এই কথা শুনে তার ভেতরটা কুণ্ঠায় আইঢাই করে উঠল। আয়েশা তাগিদ দিলেন। পরপর অসহায় চোখে নুহার দিকে তাকালো পুষ্পিতা। তার ঠোঁটে মিটিমিটি হাসি। ও ফোঁস করে দম ফেলে উঠে গেল। ততক্ষণে তীব্র বারান্দায় দাঁড়িয়েছে এসে। অমসৃণ তালুর মুঠোয় রেলিংয়ের ধার পিষে ফেলার চেষ্টা। চিলের নজরে চারপাশ দেখছিল যখন নরম পাশে পুষ্পিতা পেছনে এসে থামে। মেয়েটা এক পায়ে পায়েল পড়েছে। সেই রুনঝুন শব্দ কানে যেতেই নিবেশিত তীব্রর মনোযোগ ঘুরে গেল। তীরস্থ হয়ে দাঁড়ালো সহসা। বেঁকে থাকা লম্বাটে দেহটা তৎপর সোজা করে নিল, কিন্তু পিছু ঘুরল না। পুষ্পিতার শরীরে কোনো সুগন্ধ মাখেনি, অথচ মেলি মিষ্টি কোনো গন্ধ যেন আপনা আপনি ছুটে গেল তীব্রর নাসারন্ধ্রে। নেশায় মুদে নিল সমস্ত ভালো লাগা। প্রশস্ত বুক ফুলিয়ে লম্বা করে শ্বাস টানল সে। একটু আগে রাগে দপদপ করা মস্তিষ্কে হঠাৎই যেন শান্ত বৃষ্টি নেমেছে। তেমনি শান্ত কণ্ঠে বলল, এদিকে এসো। আচমকা আদেশে মেয়েটা কি করবে ভেবে পায় না। মরুময় স্থানের মতো কাঠফাটা গলবিলে ঢোক গিলে আর একটু এগিয়ে দাঁড়ালো। তীব্র ফিরে চাইল তখন। বিলাতি নয়নের পূর্ণ দৃষ্টি বর্তালো পুষ্পিতার সুরূপা আননে। খুব ফর্সা গোলাকার মুখখানা, চঞ্চল পুরু দুটো ভ্রু, তার মধ্যে আবার ভীষণ ক্ষুদ্রকায় একটা টিপ পড়েছে আজ। চোখে পড়তেই আদল টানটান করলো তীব্র। পুষ্পিতাকে কখনো সাজতে দেখেন। একটু পরিপাটি করে চুল বাঁধা ছাড়া মেয়েটা কোনো সাজই জানে না বোধ হয়। অথচ একটা ছোট্ট টিপি তার চোখ জুড়িয়ে এলো। সেই ছেলেগুলোর উপর বন্যির মতো ফুলতে থাকা কোপটুকু আরামসে উবে গেল এক্ষুনি। এদিকে বুকের ভেতরটা সহ কাঁপছে পুষ্পিতার। আবারও সে একইভাবে চেয়ে আছেন উনি। এই চাহনি এমন সোজাসুজি কোনো নারী হজম করতে পারে? মেয়েটা চিবুক নামিয়ে নিল গলায়। থুতনিটাকে বক্ষে মিশিয়ে নিতে চাইল। মিহি কণ্ঠে বলল, কিছু বলবেন স্যার? তীব্র কিছু বলে না। নির্নিমেষ চেয়ে থাকে, যেন দণ্ড দিয়েছে কেউ। উত্তর না পেয়ে পুষ্পিতারও অপ্রস্তুত হলো। একদম চোখের সামনে একটা পুরুষ দাঁড়িয়ে। মুখের দিকে অপলক চেয়ে থাকলে কোনো মেয়ের সাধ্য আছে স্তম্ভের ন্যায় অটল থাকা? শরীর তার ক্ষয়ে পড়ল লাজে। সত্তা জুড়ে উসখুসে ভাব। কি বলবে কি করবে, ইচ্ছে হলো এই শানিত চাহনির কবল হতে ছুটে পালিয়ে যাওয়ার। অথচ বেহায়া পা দুটো যেন আজকেই বরফখণ্ড বনেছে। আঙ্গুল নাড়ানো জো অবধি রাখেনি। আনচানে ভাব লুকাতে জিভে ঠোঁট ভেজালো পুষ্পিতা। এদিক ওদিক তাকালো। ঘন ঘন পাতা ফেললো চোখে। কানের পাশে চুল বসালো। ঘাম মুছলো কপালের। যখন চোখের কোণ তুলে তাকায় তখনও একই রকম তাকিয়ে তীব্র। ফের শটান কপাল কেমন গুটিয়ে বসেছে তার। তেমন গম্ভীর হয়ে বলল, কি করলে এটা? পুষ্পিতা
ঘাবড়ে গেল খানিক। ও তো দাঁড়িয়েছিল, এক ফোঁটা নড়েনি অবধি। কি করলো আবার? স্যার আজকে একটু বেশি খিটমিট করছেন, সেদিন ক্লাসেও এমন করেছেন। ওনার মেজাজের কি মৌসুমি বায়ু চলছে? নিষ্পাপের মতো শুধালো। জি কি করলাম? তীব্র ফটাফট বলল। কাছে এসো। পুষ্পিতার প্রাণটা দেহ টপকে এসে ঝুলে পড়ল গলায়। ঝাঁকুনি উঠল শীর্ণ দেহে, কাঁপন তুলল বুকের সমগ্র কোষ। হতভম্ব হয়ে বলল। জি। তীব্র সাবলীল, উত্তেজনা উদ্বেগের লেশমাত্র নেই। ভাবমূর্তি এমন কোনরূপ সম্পর্ক ব্যতীত একটা জোয়ান মেয়েকে কাছে ডাকা কোনো ব্যাপারই নয়। পুষ্পিতার চাহনিদয়ের বিহবলতার ছাপ দেখে এগিয়ে গেল নিজেই। আকস্মিক এই নৈকট্যের ভার পুষ্পিতা নিতে পারে না। স্তব্ধ সে পিলারের ন্যায় শক্ত বনে যায়। হতচেতনায় রীতিমতো হেঁচকি উঠে গেল। তীব্রর অতীব সুন্দর মুখ বিবরে লেপ্টে রইল প্রকট দুটো নেত্র। তীব্র লম্বা দেহ ঝুঁকে আসতে দেখেই ভয়ে লজ্জায় দিশা খুইয়ে কামিজ খামচে ধরল পুষ্পিতা। তীব্র চোখ দুটো একদম তার কপাল বরাবর থেমেছে। দুটো বিপরীতমুখী উষ্ণ শ্বাসের টক্করে যখন পুষ্পিতা নিজের দম থিতিয়ে আসতে নিল, ঠিক সেই সময় এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটালো তীব্র। ঠান্ডা হাতটা তুলে ওর বেঁকে থাকা কপালের টিপটাকে সোজা করে বসিয়ে দিল ফের। তখন ঘাম মুছতে গিয়ে ঘষালে গিয়ে সরে গেছিল। পুষ্পিতা মূর্তি বনে থাকে, শরীর পুরো দস্তুর জমে যায়। সদ্য তোলা হেঁচকিটাও বন্ধ এখন। তীব্র সরে আসে, ঠিকঠাক হয়, দর্প নিয়ে আওড়ায়। আকাশের চাঁদের গায়ে দাগ বানায়, কিন্তু মাটির এই চাঁদের গায়ে দাগ তো দূর, একটা এঁকে বেঁকে থাকা টিপকেও বরদাস্ত করবো না আমি। বলেই বেরিয়ে গেল সে। পুষ্পিতা শুনেছে কিনা কে জানে। রুদ্ধ নিঃশ্বাসটা ছাড়ল কেবল। ভীষণ গতিতে মাথা ঘুরছে ওর, স্বপ্ন ঠেকছে সব। কিন্তু কেমন স্বপ্নটা? পুরো কামরায় পায়চারি করছে তীব্র। থুতনিতে আঙ্গুল ঘষে ঘষে হাঁটছে দুমাথা। সামনের ডিভানে নিষ্পাপের ন্যায় বসে আছে নাহিদ। তীব্রর হাবভাব নিয়ে এখন সন্দেহ লাগছে ওর। কালবৈশাখী আসার আগে সব যেমন থমথমে হয়ে থাকে, তীব্রর এই চুপ করে হাঁটা চলাও তেমন লাগছে। অনেকক্ষণ অপেক্ষা করেও কিছুই বুঝতে পারে না বেচারা। দীর্ঘশ্বাস ফেলল তাই। একটু পরীক্ষা নিতে শুধালো। তুই কি এখন ওই ছেলেগুলোকে মারবি নাকি? তীব্র থেমে দাঁড়ায়, ভ্রুকুচকে বলে। তোর এমন মনে হলো কেন? নাহিদের কণ্ঠে বিভ্রান্তি। না মানে এমনই তো করিস, তাই আর কি। তীব্র ঠোঁট কামড়ালো। একটু চুপ থেকে প্রশ্ন ছুড়ল আচমকা। আমি কে? থতমত খেলো নাহিদ। এ আবার কেমন ধারার প্রশ্ন? জবাব দিল বোকার মতো। কেন মানুষ? তীব্র দাঁত পেশে। তুই আসলেই একটা ঢ্যাঁড়স। এখানে আমি কে? নাহিদ মাথা চুলকালো। একটু ভাবতে গিয়ে ভোলা ভালা মুখটা ঝলকে উঠল আলোর মতন। বলল। তীব্র রেজার তালুকদার। তীব্র প্রসন্ন চিত্তে এসে পাশে বসলো। ওর কাজ চাপড়ে বলল। গুড, আমার সাথে থেকে থেকে উন্নতি হচ্ছে তোর। নাহিদ অস্বীকার করলো না, মাথা দুলালো সায়ের মতন। তীব্র নিজেই বলল। আমি এখানে শিক্ষক। একজন শিক্ষক কি কখনো মারপিট করতে পারে? নেভার। তাই আমিও মারবো না ওদের। নাহিদ ভেতরে ভেতরে খুশি হয়ে গেল। যাক, তাহলে ও ভুল ভাবেনি। প্রথমবার নিজের আন্দাজ নিয়ে গর্ব হলো তার। তীব্রর ওষ্ঠে তখন রহস্য হাসি। নাহিদের খটকাটা আবার জেগে উঠে, কণ্ঠ সন্দিহান। তোর পুষ্পিতাকে কিছু ছেলে ফেলে বিরক্ত করেছে, এটা জেনেও তুই কিছু করবি না? আদৌ সত্যি বলছিস তো? তীব্রর বক্র হাসি বাড়ল। লেকচারার তীব্র তালুকদার মারবে না বলেছি, কিন্তু অন্য কেউ তো মারতেই পারে। নাহিদ কৌতূহলে হাবুডুবু খেয়ে বলল। অন্য কেউ মারবে? কে? তীব্র পিঠ লাগিয়ে রাখে ডিভানে, একটা পায়ের উপর আরেক পা তুলে দেয়। বড্ড দম্ভ নিয়ে জানায়। বিট্টু মাস্তান। নাহিদ এমন কিছু আশা করেনি। শরীর ছেড়ে দিল হতাশায়। বুক ফুঁড়ে ফুসফুস করে বেরিয়ে এলো দম। যে আশায় উজ্জ্বল দৃষ্টিতে চেয়েছিল, দপ করে নিভে যায় তা। বিট্টু ও মারু আর তীব্র, হাত তো একটাই, তাও আবার লোহার মতো শক্ত হাত। এই হাতের একটা থাপ্পড়ই যথেষ্ট, যাকে বলে এক ছোবলে ছবি। বিছানার কোল ঘেঁষে একটা খোলা জানালা দাঁড়িয়ে, সেখান থেকে ফুরফুরে হাওয়া আসছে কক্ষে। ঘরের মধ্যে জ্যোৎস্না টিমটিমে আলোর হালকা ছটা পড়ছে। পুষ্পিতা দেয়ালে পিঠ মিশিয়ে বসে আছে মেঝেতে। দুটো মৃগনয়ন নিশ্চল দূরাকাশের চাঁদের বুক লেপটে। অন্যমনস্ক চোখের পর্দায় কেবল দুপুরের ঘটনাটা ভাসছে। সোফায় তীব্রর হুট করে কাছে আসা, বারান্দায় হঠাৎ তর্জন। কাছে এসো। ঝুঁকে এসে টিপ ঠিক করে দেওয়া, এসব ভেবে আরেকবার ওর বুকের মধ্যে ধক করে উঠল। নীরব লাজে হাঁসফাঁস করে চোখ খিচে নেয় ও। নুহা তখন চুপচাপ ভঙ্গিতে পাশে এসে বসলো। পুষ্পিতার ভাবমূর্তি দেখে দুষ্টুমি করে বলল। স্যারের কথা ভাবছিস? মেয়েটা চমকে তাকায়। নুহা ভ্রু তুলে বলে। ওরে বাবা, হে তো সাংঘাতিক ধ্যানে ছিলি, ডিস্টার্ব করলাম বুঝি? পুষ্পিতা চোখ শব্দ করলো। নুহা কি যে বলিস তুই? বলল। আচ্ছা, বারান্দায় যাওয়ার পর তোর স্যার কি বললেন তোকে? কিছু না, কি বলবে? কিছু বলেনি? কিছু করেওনি? পুষ্পিতা আশ্চর্য বনে বলল। কি করবে? কেন, চুমুটুমু দেয়নি? পুষ্পিতা মুখ হাঁ করে ফেললো, পরপরই রাগ দেখিয়ে বলল। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে নুহা, আমি কিন্তু ভয়ঙ্কর রেগে যাব। নুহা কাঁধ উচালো। তো যা না, রাখতে বারণ করেছি আমি?
তোর রাগের দৌড় আমার জানা আছে, ওতে আমি কেন, একটা মুরগিও ভয় পাবে না রে। পুষ্পিতা ঠোঁট উল্টালো, কণ্ঠে নেমে এলো আগের মতো। বলল, তুই এখন ওনাকে অত কিছু কেন বলতে গেলি বলতো? ওই ছেলেগুলো কি আমার নাম নিয়ে বিরক্ত করছিল তো আমাদের দুজনকেই। স্যারকে এসব শোনানোর প্রয়োজন কি ছিল? নুহা তৎপর ওর মাথায় একটা চড় মেরে বলল, চুপ কর গাধি, আমি যে ওসব কেন বলেছি সেটা বুঝলে তো কেমন গাধি বলে রাখবো কি করে। বৃহৎ চোখ উৎসুকে ছোট করলো পুষ্পিতা। নুহা বাবু হয়ে বসে শ্যামরঙা মুখখানা হাসি হাসি করে জানায়, আমি না ওই ব্যাপারটা ইচ্ছে করে তুলেছি বুঝলি, কারণ আম্মু যে ঘরের ব্যাপার ভেবে এসব এড়িয়ে যেতেন, আমার থেকে ভালো কে জানে। আর কেন ইচ্ছে করে তুলেছি বলতো? পুষ্পিতা অনাগ্রহী শুনতে। যদি বলে কেন, নুহাটা স্যারকে নিয়ে আবার উল্টাপাল্টা বলবে। ওসব ও আর শুনতে চায় না। অবজ্ঞা দেখিয়ে মুখ ফিরিয়ে নিল তাই। কিন্তু নুহা শুনিয়েই ছাড়বে, চিবুক ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। আবার বলল, শোন, উনি যদি তোকে সত্যিই পছন্দ করেন তবে আজকের এসব শোনার পর হাত গুটিয়ে বসে থাকবেন না, নিশ্চয়ই ওই ছেলেগুলোর কোনো না কোনো ব্যবস্থা নেবেন। কাল পরশুর মধ্যে যদি শুনি ওই জানোয়ারগুলোর কিছু একটু হয়েছে, তবেই আমি সব বুঝে যাব। পুষ্পিতা ফোঁস করে শ্বাস ছাড়লো, জানতো এসবই শুনতে হবে। নিষ্পৃহ ও বলল, আচ্ছা, যদি উনি পছন্দ করেনও তাহলে কি হবে? নুহার ঝরঝরে গলায় ফুলকে ওঠে আনন্দ। বলল, কি হবে জানিস না, আমি আজকে মনে মনে ঠিক করে ফেলেছি, যদি কাউকে দুলাভাই বানাতে হয় তবে তীব্র সারকেই বানাবো। তোদের দুজনকে পাশাপাশি এত ভালো মানায়, উফ। সহসা বক্ষস্থল ছ্যাদ করে লাফিয়ে ওঠে পুষ্পিতার। অজান্তে অজ্ঞাতভাবে ফেপে উঠল ফর্সা কপল। তাতে ও হুড়মুড় করে ছড়িয়ে পড়ল লালচে আভা। তার মুখবিবরে পরিবর্তন নুহা স্পষ্ট চোখে দেখে নেয়। ভ্রু নাচিয়ে শুধায়, কি ধুকপুক করছে বুকটা? পুষ্পিতা ঠোঁট মেলল মিথ্যে বলতে। অস্বীকার করতে এই নিপুণ সত্যি কথা, অথচ জিভ ফসকে বেরিয়ে এলো। করছে। নিজের কাছে নিজেই তাজ্জব হয় মেয়েটা। নুহা যুদ্ধে জেতার মতো উত্তেজনায় তালি বাজালো হাতে, অথচ এই আওয়াজ অব্দি কানে যায়নি তার। এই কেমন অপ্রতিরোধ্য ভ্রমে ডুবলো আজ। রাত ৩টা, চারতলা দালানের পেছনে দাঁড়িয়ে আছে তীব্র। আশেপাশে তার বাজ পাখির মতো সতর্ক নজর। জোনাকি পোকার ঈষৎ আলোয় সাদাটে মণি যেন জল জলে প্রদীপ। তীব্র থুতনির মাস্ক টেনে নাকে তোলে, আটোসাটো বাঁধন, মাথায় ক্যাপ, হাতে গ্লাভস পরে পিছনে ঘুরে দেখলো একবার। লম্বা হকি স্টিকের পিঠের ব্যাগে তলোয়ারের মতো খাড়া করে ঢোকানো। তারপর খুব সাবধানে টপকে এলো পাঁচিল। পুষ্পিতারা চারতলায় থাকে। কাগজ ছুঁড়ে মেরেছে যেহেতু, ওরাও নিশ্চয়ই চারতলাতেই থাকবে। তখন বারান্দায় দাঁড়িয়ে ঘরের জানালা বন্ধ দেখে একটু ঠাউর করেছে তীব্র। সেই ভিত্তিতে আজকে পাশের বাড়িতে হানা দিয়েছে সে। ভাগ্যবশত এই বিল্ডিংয়ের চারতলায় মোট দুটো ফ্ল্যাট, যেটার পেছন দিকটা পুষ্পিতাদের ঘরমুখী। তীব্র ভেবেচিন্তে সেটার বেলি টিপল। দরজার ওপাশ হতে নিরন্তর হাসি, আড্ডা আর কথার আওয়াজ আসছে। এর মানে মাদার বাচ্চারা একটাও ঘুমায়নি। স্রেফ একবার দরজা খুলুক, আজন্মের জন্য ঘুম ঘুচিয়ে দেবে আজ। তীব্র আরেকবার বেল টিপল। ওপাশ হতে কেউ চেঁচিয়ে শুধায়। মাস্ক পড়ুয়া তীব্রর কণ্ঠ ঠেসে বলল, আমি দরজা খুলুন স্যার। ওরা কিছু বুঝেছে কিনা কে জানে। দোরের নিকট পায়ের শব্দ পেতেই মেরুদণ্ড সচেতন করে দাঁড়ায় সে। সাংঘাতিক দাঙ্গার প্রস্তুতি সাজায় মনের ভেতর। হকি স্টিকটাকে আরেকটু শক্ত করে চেপে ধরে হাতে। দরজার ছিটকিনি টানা হয় প্রথমে, এরপর ঘোরানো হয় লক। যেই মুহূর্তে পুরো দরজা খুলে দেয়, সঙ্গে সঙ্গে অজ্ঞাত মানুষটির বুকের উপর শক্তপোক্ত একটা লাথি বসালো তীব্র। মানুষটা উড়ো পাতার মতো ছিটকে গেল দূরে। অমনি বাকিরা তাস রেখে তটস্থ হয়ে দাঁড়ায়। কিছু বুঝে উঠার আগেই ঝড়ের বেগে ভেতরে ঢুকলো তীব্র। স্টিক উঁচিয়ে প্রকাণ্ড প্রহারে প্রস্তুত নিল ঠিকই। আহত ব্যক্তির উপর নজর যেতেই থমকে গেল অচিরে। স্তব্ধতায় আলাদা হয় ঠোঁট, কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে আসে, শাফিন বুকে হাত চেপে খুক করে কাশছে। হতভম্ব তীব্র স্তব্ধতায় তখনও ধাতস্থ হতে পারেনি। শাফিন তার প্রিয় বন্ধুদের একজন। ওকে এই সময় এখানে সে আশা করেনি, দুঃস্বপ্নেও না। বাকরুদ্ধতায় তীব্র জিভ থেকে একটা শব্দও ফুটছে না। আচমকা খেয়াল পড়ল ঘরে থাকা বাকিদের দিকে। তুরন্ত মুঠে হতে খসে পড়ল হকি স্টিক। হতবিহ্বলতায় ঠিকরে এলো আওয়াজ। তোরা? মিরাজ, আরমান ও মুশফিক ঠায় দাঁড়িয়ে মেঝেতে অবহেলায় পড়ে থাকা তাস ফ্যানের বাতাসে উঠছে। বদ্ধ কক্ষে গুমোট বাতাবরণ। ওরা একে অন্যের সাথে মুখ চাওয়াচাই করলো। শুষ্ক আদল ফ্যাকাশে বেশ। তীব্র নিশ্চল চাহনি দপ করে জ্বলে উঠল আবার। আক্রোশে চৌচির হলো মস্তক। একবার শাফিনকে দেখলো, একবার ওদের, পরপরই হুঙ্কার ছুড়ল ক্ষুব্ধ গলায়। এর মানে তোরা আমার ভীতু মেয়েকে বিরক্ত করছিলি? এত সাহস তোদেরকে কে দিয়েছে? কে দিয়েছে কথাটায় উচ্চতর সমস্ত ধাপ পেরিয়ে গেল আওয়াজ, যার প্রতিধ্বনি বসলো ঘরের সমগ্র দেয়ালে।
নিশ্চুপ নিস্তব্ধ রজনীতে এমন বর্ণিতে ঘেরা চক্ষু, সাথে জোরালো স্বরে গায়ে কাটা ফুটবে কারো, এরকমই ঘাবড়ে যাওয়ার কথা ছিল ওদের। ভয়ে নিজেদের হয়ে সাফাই গাওয়ার বদলে আচমকা চেঁচিয়ে উঠল ওরা, সুর তুলল আনন্দ নিয়ে। বিট্টু। কিছু বোঝার আগেই সব কটা ছুটে এলো ঝড়ের মতন। অতগুলো হাত একসঙ্গে হুড়মুড় করে জাপটে ধরল তীব্রকে। ছেলেটা ভরকে গেল, হকচকালো পোক্ত মানবের চাউনি নির্বোধের মতন দেখালো আজ। মনে হলো সে শূন্যে ভাসছে। হ্যাঁ, ভাসছেই তো। মিরাজ আর আরমান তাকে রীতিমতো উঠিয়ে নিয়েছে হাতে। তীব্র সব কিছু গুলিয়ে গেল। ততক্ষণে উঠে দাঁড়িয়েছে শাফিন, বুকে হাত ঘষছে ছেলেটা। প্রকাণ্ড লাথিকে তার আধমরা দশা। মিরাজ, মুশফিক, আরমান হৈ হৈ করা আনন্দ শেষে তীব্রকে নামালো। মুশফিক হাসি হাসি মুখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।